সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে শুভ সকাল। আমাদের আজকের দুঃসময়ের কণ্ঠস্বর, তাদের স্বপ্ন এবং বাস্তবতার ডায়ালগ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম। আমরা গত 15 বছর ধরে যারা নিষ্পেষিত, নির্যাতিত এবং বিভিন্ন সময় কথা বলার চেষ্টা করেছেন কিন্তু পারেননি অথবা কথা বলেছেন, তাদের সকলকে নিয়ে আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। আমি সিজিএস এর এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব জিল্লুর রহমানকে বলবো আপনার মূল্যবান বক্তব্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করার জন্য। আমি আবার পরে আপনার কাছ থেকে শুনবো। এবার আমি একটু বলবার জন্য অনুরোধ করবো, আপনাদের সবার স্মরণ থাকার কথা যে আওয়ামী লীগ 2008-এর নির্বাচনের মধ্য দিয়ে 2009-এ যখন ক্ষমতায় আসে, তারপরে সবচেয়ে বড় ধাক্কাটা তার জন্য আসে পিলখানা হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডের দায় কার, এটা একটা বড় প্রশ্ন। সেটা নিয়ে তদন্ত হোক, বিচার হোক, সেটা আমরা সবাই চাই। কিন্তু সেই ঘটনার প্রেক্ষিতে বাইরে যেমন প্রতিবাদ ছিল, সেনাবাহিনীর ভেতরও ছিল, এবং তার মধ্যে কথা বলতে গিয়ে, প্রতিবাদ করতে গিয়ে যারা নির্মম নির্যাতনের শিকার হয়েছেন ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, তাদের একজন আমাদের সঙ্গে রয়েছেন মেজর রেজাউল করিম, রিটায়ার্ড মেজর। আসসালামু আলাইকুম জিল্লুর ভাই, আপনার মাধ্যমে এশিয়া ফাউন্ডেশন এবং এখানে উপস্থিত মাননীয় উপদেষ্টা এবং অন্যান্য সবাই যারা গত 15 বছরে নির্যাতিত হয়েছেন, তাদের সকলের প্রতি সম্মান রেখে আমি মেজর রেজাউল করিম শুরু করছি। এখানে প্রথমে বলে রাখি, এখানে আমার নাম লেখা হয়েছে মেজর রেজাউল করিম রিটায়ার্ড। আমি রিটায়ার্ড না, আমি বরখাস্ত। আমরা একটু সম্মান দিই, আমরা বরখাস্ত এটা ভাবতে চাই না আর কি। না, যেটা সত্যি দিন বদলেছে তো, কারণ আমরা ইতিহাসে দেখেছি অনেক বরখাস্ত হওয়া লোকজন পরে চাকরি পেয়েছেন, অনেক রিটায়ার্ডে যাওয়া লোকজনও সেনাপ্রধান হয়েছেন, এগুলো আমরা জানি। আপনি তো, এবং আমি 5 বছর জেল খাটা। কারণটা ছিল হচ্ছে ব্যারিস্টার ফজলুল তাপসের উপরে বোমা হামলা। তো আমি বাংলাদেশ আর্মির এখনো পর্যন্ত রেকর্ড করা আলফা গ্রেডেড কমান্ডো, যে আমেরিকা থেকেও, ফোর্ট বেনিং থেকেও রেঞ্জার্স করে আসা এবং জাম্প মাস্টার সহ এয়ারবোর্ন করে আসা, এবং সেখানে আমি আপনার ইনস্ট্রাক্টর রিকমেন্ডেশন হোল্ডার। এরপরও আমি হিমালয়ের সর্বোচ্চ পিকে ওঠা। আর আমার জন্য সবচাইতে কষ্টের ছিল যে এমন একটা কেসে আমাকে জড়ানো হয়েছে যেটাতে কেউ আহত হয় নাই। তো আমি এমনকি স্নাইপার পর্যন্ত বা মার্কসম্যান হোল্ডার। তো আমি ব্রিগেডিয়ার ইমরুল কায়েস, যে ছিলেন সিটিআইবি ডিরেক্টর, তাকে আমি বলেছিলাম, স্যার এটা আমার জন্য খুবই অপমানজনক, এর চাইতে বেটার আপনি আমাকে 21শে আগস্টের গ্রেনেড হামলা কেসে জড়ান, তাতে অন্তত বেশ কিছু লোক মারা গিয়েছিল, এতে আমার ইজ্জতটা বাঁচবে। তো জিনিসটা হচ্ছে 2009-এর 25শে ফেব্রুয়ারি, আমার তখন ডিউটি ছিল হচ্ছে র্যাব 3-তে। আমি দীর্ঘদিন যাবৎ র্যাব 3-র অ্যাডজুটেন্ট ছিলাম, এবং আমাদের দায়িত্বপূর্ণ এলাকা ছিল হচ্ছে নিউ মার্কেট গেট, অর্থাৎ হাসপাতাল গেট, পিলখানার। তো সকালেই আমাদের কাছে একটা ছিল যে পিলখানার মধ্যে কিছু একটা গ্যাঞ্জাম হচ্ছে। তো এই অনুযায়ী আমি আমাদের র্যাব 3-র ফুল টিমটা, স্পেশাল কোম্পানি, যেটা ক্যাপ্টেন শফিকও ছিল আমার আন্ডারে, তো এটা নিউ মার্কেট গেটে ডিপ্লয়েড হয়। এবং একটা পর্যায়ে যে আমরা, এর মধ্যে বলে রাখি, এখানে মারা যাওয়ার মধ্যে ক্যাপ্টেন মাঝহার, যে ছিল আমার ক্যাডেট কলেজের ক্লাসমেট প্লাস হচ্ছে কোর্সমেট অলসো, এবং কর্নেল জাহিদ, যে সরাসরি আমার সিও ছিলেন, কর্নেল গুলজারও আমার সিও ছিলেন র্যাব 3-তে। পরবর্তীতে আমি তার স্টাফ অফিসার ছিলাম র্যাবে। তো কর্নেল জাহিদ আমাকে সরাসরি ফোনও দিয়েছিলেন। তো আমি তারপরে আর সহ্য করতে পারিনি। ব্রিগেডিয়ার রেজানুর, যিনি পরবর্তীতে ব্রিগেডিয়ার এবং মেজর জেনারেল হন, তিনি র্যাবের এডিজি ছিলেন তখন। তো তার অবাধ্যতা, মানে অবাধ্য হয়েও আমরা ফায়ার ওপেন করি এবং নিউ মার্কেট গেট মতো চলে যাই, যেটা ছিল আমার জন্য সবচেয়ে বড় একটা মানে খারাপ কাজ করা আর কি, তদানীন্তন গভর্নমেন্টের জন্য। এবং তারপরে আমাকে স্ট্যান্ড রিলিজ করা হয়। যদিও আমরা তখন বলেছিলাম যে আমরা ফুললি ক্যাপাবল যে অন্তত একটা পোর্শন ক্যাপচার করার জন্য, ফুল কোয়ার্টার গার্ড পর্যন্ত আমরা র্যাব 3 ওয়াজ ফুললি ক্যাপাবল এনাফ যে আমরা ক্যাপচার করতে পারবো।
আর র্যাব 2-তে ছিলেন কর্নেল জামান এবং মেজর রাজন। তারাও ক্যাপাবল ছিল যে জিগাতলা গেটটা এবং এটাকে ক্যাপচার করার জন্য। তো আলটিমেটলি আমাদেরকে কোনোভাবে পারমিশন দেওয়া হয় নাই। এরপরের ইতিহাস আপনারা সবাই জানেন। তো আলটিমেটলি 27 তারিখে যখন প্রথম আমরা মইনু আহমেদের সঙ্গে মানে দেখা পেলাম, তখন অনেক উচ্চবাচ্য হয় এবং মইনু আহমেদকে এই ক্যাপ্টেন শফিকই বলে যে আপনার এখনই ইউনিফর্ম খুলে চলে যাওয়া উচিত। তো মইনু আহমেদ অলরেডি বোতাম খোলাও শুরু করে। তো ইন দ্য মেন টাইম সিনা ইবনে জামালি এসে তাকে ঠেকান আর কি, যে না এটা দরকার নেই, যিনি আমাদেরকে পারমিশন দেন নাই তাকে দিয়েই আমরা এটার বিচার করব। তো আমরা প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করতে থাকি। 1 মার্চ প্রধানমন্ত্রী আসেন। তো আসলে এটা প্রতিবাদ কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমি শুধু আমার আবেগ দিয়ে বলেছিলাম যে ম্যাডাম, আমি আমার কোর্সমেট বা ক্লাসমেটের লাশ রিসিভ করেছি, তার বাম চোখটা তুলে ফেলা হয়েছে, জিহ্বাটা কেটে ফেলা হয়েছে। তো সাহারা খাতুন যে বিডিআরকে দুধ কলা খাওয়াচ্ছে, আপনি প্রতিরক্ষা মন্ত্রী, আপনি আমাদের মা, আপনার আমাদের মাঝখানে আসতে ভয়টা কিসের? আমরা 75 সালের আর্মির মতো না, আমরা পড়াশোনা করে আর্মিতে এসেছি, বা আমাদের ফ্যামিলিও পড়াশোনা করা। তো আমরা সেই সময়ের মতো না যে আমরা এমন কোনো কিছু করব, বাট আপনার আমাদের মধ্যে আসতে ভয়টা কোথায়? তো এইটাই ছিল হচ্ছে আমার অন্যতম মানে যেটাকে বলবো যে তৎকালীন গভর্নমেন্টের আমলে খারাপ কাজের মধ্যে দ্বিতীয়টা। তৃতীয় যে জিনিসটা, তখন হায়দার হোসেনের একটা গান ছিল যে কতটুকু দুঃখ পেলে তাকে বলি আমি কষ্ট, বা কতই। তো এই গানটাকে তখন একটা ট্রেন্ড হয়ে যায় যে সবাই মোবাইলে রিংটোন দেয়। তো তখন যে আমাদের আর্মিতে যাদের মধ্যে এই গানটা আমরা দিতাম, তো এটা নিয়ে ডিজিএফআই বারবার কল করতো। তো আলটিমেটলি আমার তখন স্ট্যান্ড রিলিজের পরে আমার মাদার ব্যাটালিয়ন, আমি কমান্ডো ব্যাটালিয়নে চলে যাই এবং পরবর্তীতে পিলখানায় ঢুকি। তখন আমি দেখতে পাই যে কর্নেল সালে, ইমরুল কায়েস এরা প্রচুরভাবে আলামত নষ্ট করার চেষ্টা করে, বা যেটা আমরা পরবর্তীতে অনেক ধরনের অনেকের বক্তব্য, অনেকের ভয়েস রেকর্ড, আজম মানে নানক সাহেবের সঙ্গে কার কার ভয়েস রেকর্ড, বা কোথায় কোথায় ব্যারিস্টার তাপস আপনার সান্তরে যে মিটিং করেছিল, এই ধরনের সবকিছু আমরা তখন তদন্ত কমিশনকে দেওয়ার চেষ্টা করি যে যেভাবে পারি। তো আলটিমেটলি সেখান থেকেও আমাকে তখন পোস্টিং করা হয়, আমাকে বিএমএর প্লাটুন কমান্ডার হিসেবে। পরবর্তীতে আবার যখন বলা হয় যে না ঠিক আছে, তো আমার পরের দিন সকালবেলা মেজরের র্যাঙ্ক হিসেবে পোস্টিং হয়ে গিয়েছে জি2 ইন্টেলিজেন্স বিআরসি রাজশাহীতে। তো আমি মেজর র্যাঙ্ক পড়ব, অলরেডি চিঠিও চলে এসছে। ঠিক ওই দিন রাত্রে পিলখানার ভিতর থেকে আমাকে বলা হয় যে আমার সঙ্গে একটু কথা বলবেন ডিজিএফআই এর সিটিআইবি ডিরেক্টর মামুন খালেদ। এবং আমাকে ওখান থেকে যখন পিলখানার ভিতর থেকে আমি নিচে নামার পরপরই আমাকে চোখ বেঁধে ফেলা হয় এবং গাড়িতে ওঠানো হয়। দিস ওয়াজ দি ফার্স্ট ইনস্ট্যান্স একজন আর্মি অফিসারকে, সার্ভিং আর্মি অফিসার বা ইউনিফর্ম আর্মি অফিসারকে অ্যারেস্ট করতে গেলে মিলিটারি পুলিশ ইজ এনাফ, যে তাকে শুধু যদি বলে আই এম নট হাইডিং এনিওয়্যার, আমি পিলখানাতে ডিউটিরত, আমার প্লাটুনের টুয়াইসে আমি রাজীবকে শুধু বলি, ক্যাপ্টেন রাজীব, যে রাজীব তুই একটু আমার ব্যক্তিগত গাড়ি আছে বা ইয়ে আছে, তুই এগুলো বাসায় পৌঁছা দেওয়ার ব্যবস্থা করিস, দেখি কি বলে। তো যাওয়ার পরে আমি 8 দিন পর্যন্ত জানি না কোথায় আছি। চোখ খোলার পরে দেখি যে সামনে কর্নেল সালে বসা, যিনি পরবর্তীতে মেজর জেনারেল অবস্থায় বিএমটিএফ থেকে রিটায়ার করেছেন। তো এরপরে ইন দ্য মেন টাইম আমার বাবা মা, যেটা পরবর্তীতে জেনেছি, যে 46 ব্রিগেডে যান বা সব জায়গায় খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন, তাদেরকে খুব অপমান করে। যদিও আমার বাবাও ছিলেন নেভির একজন অফিসার, তো তাদেরকে খুব অপমান করে বিদায় করে দেওয়া হয় এবং তাদেরকে বলা হয় যে আপনার ছেলে বাংলাদেশের সবচেয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী। তো হোয়াট এভার, আলহামদুলিল্লাহ। এরপরে একটা লম্বা টাইম ধরে আমাদেরকে রাখা হয়। একটু শর্ট করবেন, কারণ আমি একটু অন্যদের কাছ থেকে শুনতে হবে, এবং সেই সঙ্গে আমরা একটু আপনাদের প্রত্যেকের কাছ থেকেই শুনতে চাই যে এই যে লড়াই করলেন, ত্যাগ স্বীকার করলেন, তারপরে যে স্বপ্ন তো সবার মধ্যে থাকে, কারণ স্বপ্ন না থাকলে মানুষ বাঁচে না, বাঁচতে পারে না। তো সেই স্বপ্নের বাস্তবায়নের পথে এখন বাংলাদেশ যাত্রা শুরু করেছে। কি দেখছেন? স্বপ্নটা আবার দুঃস্বপ্নে পরিণত হবে, নাকি স্বপ্নটা স্বপ্ন থাকবে, বাস্তবায়িত হবে, আরো নতুন নতুন স্বপ্ন আমরা দেখতে পারবো? খুব ছোট্ট করে 2 মিনিটে শেষ করবেন আপনি, আমি অন্য আরেকজনের কাছে তো এরপরে 1 বছর ধরে কোর্ট অফ ইনকোয়ারি চলে এবং এট লাস্ট জিয়াউল আহসানের মাধ্যমে একটা প্রস্তাবনা দেওয়া হয়, যে তারেক সিদ্দিকী সাহেব একটা প্রস্তাবনা পাঠিয়েছেন যে আমরা যদি স্বীকার করি, আমরা 5 জন ছিলাম এখানে, তো আমরা যদি স্বীকার করি যে তারেক জিয়া
অর্থাৎ বিএনপি চেয়ারপারসন, তার মাধ্যমে আমরা আইএসআর কাছ থেকে 6 কোটি টাকা নিয়েছি এবং আপনার এই ধরনের একটি ঘটনা ঘটানোর চেষ্টা করেছি। তো এই ইয়েটা আমরা যদি স্বীকার করি, আমাদেরকে কানাডা অথবা ইউএস এ পুনর্বাসিত করা হবে। তো আলটিমেটলি এটাও যখন করলাম না, এরপরে যে আমাদেরকে 5 বছরের জেলে পাঠিয়ে দেওয়া হলো। অভিযোগ দেওয়া হলো সেকশন 54, যে অফিসার সুলভ আচরণ না, এবং ধারণা করা হয়, যেহেতু কোনো কিছু প্রমাণ করতে পারেনি, ধারণা করা হয় যে আমরা ব্যারিস্টার তাপস উপর বোমা হামলা করেছি। ওয়াটেভার 5 বছর জেল খেটেছি এবং কন্ডেম সেলে জেল খেটেছি। এখানে অনেকেই আছেন, অর্থাৎ এলান ভাই, আমার পাশে নাম দেখলাম, এলান ভাই আমার সঙ্গে জেল খেটেছেন, তারপরে আদিল ভাই ছিলেন, তারপরে আপনার মাহমুদুর রহমান স্যার ছিলেন, এমনকি পার্থ ভাইও বেশ কয়েকবার গিয়েছেন জেলে। তো আলটিমেটলি 5 বছর পরে যখন বের হলাম, দ্যাট ওয়াজ দি টাফেস্ট পার্ট, যে 5 বছর পরে বের হওয়ার পরে আমার কারণে আমার ফ্যামিলিকে যে পরিমাণ হেনস্থা হতে হয়েছে জিয়ার দ্বারা। তো আমাকে লিটারালি জিয়ার পা ধরে বলতে হয়েছে, স্যার এর চাইতে বেটার আমাকে মেরে ফেলেন, তাও অন্তত কিছুদিন আমার বাবা মা কান্নাকাটি করে ভুলে যাবে। মেজর জেনারেল জিয়াউল হাসান যিনি এখন জেলে আছেন, জিয়াউল হাসান। জেলে আছেন যিনি জি, এখন। তাকে আমি স্যারও বলি না এখন। তো এই জন্য বললাম যে জিয়াউল হাসান, তাকে আমার লিটারালি পা ধরে বলতে হয়েছে। আমাকে কোথাও কেউ চাকরি দিত না, ভয় কোনো কোর্সমেটের কথা বলতো না। আলটিমেটলি শেষ পর্যন্ত আমাকে রাজমিস্ত্রি কাজ শুরু করতে হয়েছে, এবং যেটাতে হচ্ছে দিন শেষে অন্তত খোরাকি পাবো, তাও অন্তত এই খোরাকিটা আওয়ামী লীগের কোনো নেতা বা কেউ অন্তত আমার কাছে নিতে পারবে, যেরকম ফুডের ব্যবসা। তো আলটিমেটলি এইভাবে করে আমাকে মানে রাজমিস্ত্রি কাজ করে এই পর্যন্ত আসতে হচ্ছে। আমার বাবা অনেক চেষ্টা করেছেন তার সমস্ত সম্পত্তি বা রাজমিস্ত্রি ছাড়াও আরেকটা কাজ করেছেন বোধহয় আপনি, কন্ট্রাক্টারি, উবারে গাড়ি চালিয়েছি, বেশ উবার কিছুদিন। চালিয়েছেন আপনি, জি। কিছুদিন উবারেও গাড়ি চালিয়েছি। তো আলটিমেটলি এভাবে, তাও অন্তত সম্মানজনক পেশা এটা, আলহামদুলিল্লাহ। তো এরপরে আলহামদুলিল্লাহ এইভাবে করে চলে। তো আলটিমেটলি আমার শেষ কথাটা হচ্ছে যে আমি এসএসসি তে এবং এইচএসসি তে বোথ ডাবল স্ট্যান্ড করা, এমনকি আমি বিএসসি তো ফার্স্ট ক্লাস সেকেন্ড, আর যদিও ফার্স্ট ক্লাস ফার্স্ট যে হয়েছিল তাকে শুধুমাত্র জমির জন্য এই জিয়াউল আহসান তাকে রূপপুরে জঙ্গি সাজিয়ে মেরে ফেলেছে, মেজর জাহিদ। এরপরে আমি ইসলামিস্ট টেরোরিস্ট না, অর্থাৎ আমি মেজর রেজা অ্যান্ড আই এম নট এ টেরোরিস্ট, দিস ওয়াজ মাই লাস্ট ওয়ার্ড। এবং আমি বাংলাদেশ আর্মির কোনো সুবিধাও চাই না, না জলসিঁড়িতে প্লট, না আমার পেনশন, নাথিং। শুধু আমি এইটুকু বলতে চাই যে আমার সঙ্গে ইনজাস্টিস করা হয়েছে, এবং আই এম নট এ ইসলামিস্ট টেরোরিস্ট অর এনি টেরোরিস্ট। দ্যাটস অল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।